আচ্ছা, তোমাদের আগের দিন লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফরকের কিছুটা হয়ে গেছিল। আমার মনে হয় এখান থেকে শুরু হবে, অ্যান্ড ইনডিড দেয়ার উইল বি টাইম টু ওয়ান্ডার ডু আই ডেয়ার অ্যান্ড ডু আই ডেয়ার। ওকে, তো এইখানে যেটা হচ্ছে, মানে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে এই যে পোয়েমটা, এই পোয়েমটাকে মানে মডার্ন পোয়েট্রির হলমার্ক হিসেবে দেখা হয়, মানে হাই ওয়াটারমার্ক স্ট্যান্ডার্ড হিসেবে দেখা হয়, মানে এই স্ট্যান্ডার্ডটার সঙ্গে অন্য কবিতার তুলনা করা হয় যে মডার্ন পোয়েম যদি হতে হয় তাহলে এরকম হতে হবে। তো কেন, সেটার আর একটা কারণ, মানে যদি কোয়েশ্চেনটা এরকম থাকে যে জে অ্যালফ্রেড, লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফরক অ্যাজ এ মডার্ন পোয়েম, তাহলে এই যে লাইনগুলো ইম্পর্ট্যান্ট টু এস্টাবলিশ লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফরক অ্যাজ আ মডার্ন পোয়েম, বিকজ এইখানেও বলছে যে অ্যান্ড ইনডিড দেয়ার উইল বি টাইম টু ওয়ান্ডার ডু আই ডেয়ার অ্যান্ড ডু আই ডেয়ার। মানে এই যে হেজিটেন্সি, ইনডিটারমিনেন্সি, মানে আমাদের মডার্ন লাইফে আমরা কোনো জিনিসই ডিসাইডেডলি করতে পারি না। আমাদের অনেক সময় অনেক রকমের ডিসিশন নিতে অসুবিধে হয়, মানে আমরা ঠিক করতে পারি না যে আমরা কোন ডিসিশনটা নেব, কোন ডিসিশনটার সাথে স্টিক করব। উই ক্যান নেভার টেক আ ফার্ম ডিসিশন, আজকে এটা ভালো লাগছে কালকে ওটা ভালো লাগছে। স্পেশালি যত দিন যাচ্ছে, যত মানুষের কাছে চয়েস বাড়ছে, ততই মানুষের ডিসিশন নেওয়ার ক্ষমতাটা কমে যাচ্ছে। ফার্ম ডিসিশন, রাইট ডিসিশন, নিজের ডিসিশনে স্টিক করা, সেই সব জিনিসগুলো আমাদের আস্তে আস্তে কমে যাচ্ছে। আমাদের পেশেন্স, মানে মডার্ন লাইফে একজন মানুষের যে পেশেন্সটা থাকে, সেই পেশেন্সটাও কমে আসছে। কিন্তু এইখানে ডু আই ডেয়ার যে ডাবল কোটসের মধ্যে রয়েছে, এইখানে অ্যাকচুয়ালি ও এটা বলার চেষ্টা করছে যে ওর মতন একজন ইনসিগনিফিকেন্ট পার্সন, মানে যে অ্যালফ্রেড প্রুফরক, ওর মতন একজন ইনসিগনিফিকেন্ট পার্সন, সে কি এমন কিছু একটা করতে পারে যেটা ডেয়ারিং হবে? আমাদের মডার্ন লাইফে আমরা এমন কিছুই করতে পারি না। আমাদের মডার্ন সিভিলাইজেশনে আমরা সবাই কাওয়ার্ড। আমরা এমন কিছুই করতে পারি না যেটাতে সমাজে বা অন্য কারোর জীবনে কোনো ডিফারেন্স আনা যেতে পারে, এরকম কোনো কাজই আমরা কোনোদিনও করতে পারি না। তাই জন্য মানে পরবর্তীকালে হয়তো বা নেক্সট সেমেস্টারে, মেবি অন্য সেমেস্টারগুলোতে, মাস্টার্সে কোনো একটা জায়গায় তোমাদের সামনে এই প্রশ্নটা আসবে যে ওয়াই কান্ট উই হ্যাভ মডার্ন ট্র্যাজেডিজ, মানে মডার্ন এজে, লিটারারি এজে, ইংলিশ লিটারেচারে মডার্ন এজটায় কোনো ট্র্যাজেডি নেই কেন? কারণ ট্র্যাজিক হওয়ার জন্য, একটা মানুষকে ট্র্যাজিক হওয়ার জন্য তাকে এলিভেটেড হতে হয়, একটা উঁচু স্থানে থাকতে হয়। পেরিপেটিটা হওয়ার জন্য প্রসপেরিটি থেকে তার ডাউনফলটা হতে হয়। কিন্তু এখানে মানে আমরা এতটাই নিচে নেমে গেছি অলরেডি, এতটাই আমাদের মরাল ফেলিয়ার হয়েছে যে আমরা আর কোনো উঁচু জায়গাতেই নেই যেখান থেকে আমরা পড়তে পারি। মানে যারা হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়ায় তারা তো আর মুখ থুবড়ে কোথাও থেকে কোথাও পড়বে না। তো আমাদের জীবনটা, আমাদের এই মডার্ন লাইফটা ওরকম ওই হামাগুড়ি দিয়ে চলার মতন হয়ে গেছে। উই ডু নট হ্যাভ ভাইটালিটি, উই ডু নট হ্যাভ strength, we do not have energy, and modern life is all about this lack of vitality, lack of strength, lack of energy. তো তাই জন্য প্রুফরক এই কথাটা বলছে যে আমি কি সাহস করে কোনো একটা জিনিস করতে পারি, আমার কি সেই সাহসটা আছে? এবং এটা একটা রেটরিক্যাল কোয়েশ্চেন। টিএস এলিয়ট বলতে চাইছে যে প্রুফরক যে ধরনের মানুষদের রিপ্রেজেন্ট করছে, মডার্ন মেনদেরকে রিপ্রেজেন্ট করছে, মডার্ন মেনদের সেই সাহস, সেই ক্ষমতা নেই যে তারা
কিছু একটা এমন করতে পারে যেটাতে তাদের সাহস লাগতে পারে বা তাদের সাহস প্রয়োজন হতে পারে। কিন্তু ব্যাপারটা আরও মানে খারাপ লাগবে বা আরও প্রবলেম্যাটিক লাগবে যখন আমরা এটা দেখব যে অ্যাকচুয়ালি কিসের জন্য সাহস জোগাতে চাইছে প্রুফরক। প্রুফরক এমন কি করতে চাইছে যেটার জন্য সাহস লাগে। টাইম টু টার্ন ব্যাক অ্যান্ড ডিসেন্ড দ্য স্টেয়ার উইথ আ বল্ড স্পট ইন দ্য মিডল অফ মাই হেয়ার। তো বলছে যে এখনো সময় আছে বা অনেকটা সময় থাকবে আমার কাছে যেখানে আমি টার্ন ব্যাক করব, একবার ঘুরবো, ঘুরে সিঁড়ি দিয়ে নেমে যাব, ডিসেন্ড দ্য স্টেয়ার, সিঁড়ি দিয়ে নেমে যাব। কিন্তু আমার মাথার মাঝখানে, চুলের মাঝখানে একটা বল্ড স্পট আছে, একটা, আমার সব চুল উঠে গেছে, মাঝখানে একটা বল্ড স্পট তৈরি হয়েছে। দিস ইজ অলসো, আই ওয়ন্ট সে দিস ইজ সামথিং দ্যাট ইজ ফিচার অফ মডার্ন পোয়েট্রি, মানে ফিচার অফ মডার্ন পোয়েট্রিও আছে, কারণ এই ধরনের কথাগুলো রোম্যান্টিক পোয়েট্রি বা এলিজাবেথান পোয়েট্রি বা ভিক্টোরিয়ান পোয়েট্রিতে লেখা হয়নি, যেখানে একটা মানুষের টাকের ব্যাপারে কথা হচ্ছে। কারণ জিনিসটা এতটাই ট্রিভিয়াল, জিনিসটা এতটাই ছোট যে সেটাকে নিয়ে কবিতা করার কোনো, মানে কবিতার লাইনে টাক মাথা লোকেদের কোনো জায়গা নেই। সমাজেও টাক মাথা লোকেদের জায়গাটা কম, কারণ তাদেরকে নিয়ে ট্রোলিং করা হয় বা তাদেরকে মানে চুল নেই বলে তাদেরকে অনেক সময় মানে টেকো, টাক মাথা, টাকলা এইসব বলে তাদেরকে বিদ্রুপ করা হয়। যেমন আমারও অনেক চুল কমে গেছে, আমারও টাক বেরিয়ে এসছে অলমোস্ট। তো I can feel that this person is a modern man because he is bald, because he has a bald spot on his in the middle of his hair. The bald spot represents a lack, একটা খামতি represent করছে। Hair refers to fertility, vitality, life, energy, and the lack of it is, the lack of it represents the lack of energy, the lack of vitality, the loss of uh, warmth, vibrancy, এরকম জিনিস আর কি। এক মিনিট হোল্ড করো। ওকে, তো সেটাও বলছে নেক্সট, দে উইল সে হাউ হিজ হেয়ার ইজ গ্রোয়িং থিন। যারা দেখা করবে ওর সাথে বা যারা ওকে দেখবে তখন ওকে লোকে বলবে যে মা তোমার চুলগুলো সব পড়ে যাচ্ছে। হেয়ার ইজ গ্রোয়িং থিন, ওদের তো বলে না যে হেয়ার ফল হচ্ছে বা হেয়ার ইজ ফলিং, ওরা বলবে দ্য হেয়ার, হাউ হিজ হেয়ার ইজ গ্রোয়িং থিন, মানে ঝাঁকড়া বা ঘন চুলের জায়গায় চুলের সংখ্যা কমে আসছে, চুলের যে ঘনত্বটা আছে সেটা পাতলা হয়ে যাচ্ছে। My morning coat, my collar mounting firmly to the chin, my necktie rich and modest, but asserted by a simple pin. They will say, but how his arms and legs are thin. বলছে সকালবেলার যে কোটটা সেটার কলারটা ও ওর থুতনি অবধি, ওর চিন অবধি টেনে নেবে। ওর যে নেকটাইটা আছে সেটা রিচ আবার মডেস্ট, একই সময় ওটা রিচ আবার একই সময় মডেস্ট। যেমন আমরা নিজেদেরকে রিচ দেখানোর জন্য অনেক সময় দামি ঘড়ির একটা রেপ্লিকা কোনো জায়গা থেকে জোগাড় করে নিই, একটা ফেক, একটা সস্তা ফেক কোনো জায়গা থেকে জোগাড় করে নিই, বা দামি মোবাইলের নকল বা ব্র্যান্ডেড আইটেমসের নকলটা আমরা পড়তে ভালোবাসি। তো এখানে এই রিচ অ্যান্ড মডেস্ট এই এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে যে একই সময়ে আমরা হতে চাই রিচ, আবার এটাও দেখাতে চাই যে আমরা, আমাদের মধ্যে কোনো অহংকার নেই, আমরা খুবই ডাউন টু আর্থ, আমরা খুবই সাধারণ। দিস ইজ দ্য প্যারাডক্স অফ দ্য মডার্ন লাইফ, দিস ইজ দ্য প্যারাডক্স অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। মানে আমাদের এই ওয়ার্ল্ডটা, আমাদের এই সিভিলাইজেশনটা
প্যারাডক্সিক্যাল, মানে একই সময় আমরা রিচও হতে চাই, আবার একই সময় আমরা মডেস্টও হতে চাই। মডেস্ট মানে হচ্ছে ডাউন টু আর্থ, নম্র, ভদ্র, সোবার, এটা আর কি। কিন্তু ওর এই যে নেকটাইটা, সেটা একটা সামান্য একটা পিন দিয়ে লাগানো রয়েছে। তো সামান্যতাটাকেও মডার্ন পোয়েট্রি কিন্তু অনেক সময় ভ্যালিডেট করে, অনেক সময় সেলিব্রেট করে। মানে whereas in other poems, in other literature, whatever is extraordinary is celebrated, but in modern poetry, one of the features of modern poetry is that it celebrates mediocrity, simpleness. মানে কারণ এক্সট্রাঅর্ডিনারি আমাদের লাইফে আর কিছু নেই, তাই জন্য আমাদের কাছে যেটা সিম্পল, আমাদের কাছে যেটা মিডিয়রকার, সেটাই আমরা সেলিব্রেট করতে শুরু করি। যেমন এই যে ডিজে বাজছে, বা এই যে দুর্গা পুজো হচ্ছে, প্যান্ডেল হচ্ছে, লোকে ঘুরতে যাচ্ছে, এগুলো সবই এক্সট্রাঅর্ডিনারি কিছু নয় নিজেদের মধ্যে, কিন্তু এগুলোকেই আমরা বেশি এখন সেলিব্রেট করছি। তো মডার্ন পোয়েট্রি or modern life is about these things, is about these simple things, non extraordinary things, ordinary things. তো মডার্ন পোয়েট্রির একটা মেইন ফিচার হচ্ছে তারা অর্ডিনারি জিনিসগুলোকে পোর্ট্রে করে। যেমন ওই সডাস্ট রেস্টুরেন্ট, অর্ডিনারি একটা ব্যাপার, অর্ডিনারি সিম্বলস, এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়, কোনো মহৎ, কোনো বিরাট কোনো ব্যাপার নয় আর কি এই মডার্ন লাইফে, এই মডার্ন পোয়েট্রিতে। ডু আই ডেয়ার ডিস্টার্ব দ্য ইউনিভার্স, মানে আমরা আবার মডার্ন পিপলরা আমরা আমাদের কমফর্ট জোন থেকে আবার বেরোতেও চাই না। উই ডোন্ট ওয়ান্ট টু গেট আউট অফ আওয়ার শেলস। কারণ আমাদের মনে হয় যে আমরা যদি একটা ছোট্ট জিনিস না করি, আমরা যদি একটা ছোট্ট স্টেপ না নিই বা নিই, তাহলেই জগতের যে অর্ডারটা আছে, বিশ্বের যে সিস্টেমটা আছে, ইউনিভার্সের যে পাওয়ার, ইউনিভার্সের যে যে সাজানো যে জায়গাটা আছে, পাওয়ার ইমব্যালেন্স হবে সেটাতে। যেমন চলছে তেমন চলুক, আমাদের তো কোনো অসুবিধে হচ্ছে না। যেমন ধরো রাস্তায় কেউ মার খাচ্ছে, তো আমরা ভাববো যে আমাদের তো কিছু হচ্ছে না, রাস্তায় কেউ নোংরা ফেলছে, আমরা বলছি আমাদের ঘরে তো ফেলছে না, রাস্তায় ফেলছে, আমরা কেন বলবো? তো এই যে ডু আই ডেয়ার ডিস্টার্ব দ্য ইউনিভার্স, এটা এই জিনিসগুলোকে রেফার করছে যেখানে আমরা এমন কোনো কাজ করি না যেটা গতানুগতিক থেকে আলাদা, এবং আমরা সেটাতে ভয় পাই। গতানুগতিক যে কাজগুলো হয়, গতানুগতিক যে কাজগুলো হয়ে এসছে, সেগুলোকে না করে অন্যরকম কোনো কাজ করাটাকে আমরা বিশাল কিছু একটা ভাবি। আমরা মনে করি যে এটা মানে করলে ভয়ঙ্কর ফলাফল হবে আর কি। তাই জন্য আমরা গতানুগতিক সমাজের যে হার্ড মোরালিটিটা আছে, সবাই যা করছে আমিও তাই করব, নিজের থেকে কিছু ভাববো না, নিজের থেকে ভাবাটা ডিফিকাল্ট, নিজের থেকে ভাবাটা কষ্টকর, তাই জন্য অন্যরা যেটা করছে আমিও সেটাই করব, এবং এটা যদি না করি তাহলে হয়তো ইউনিভার্সটা ডিস্টার্ব হয়ে যেতে পারে, ইউনিভার্স আমার ওপর রেগে যেতে পারে, ভগবান আমার ওপর রেগে যেতে পারে, এরকম একটা ভাবছে আর কি প্রুফরক। In a minute there is time for decisions and revisions which a minute will reverse. আমরা কোনো একটা ডিসিশন নেওয়ার আগে প্রথমে ভাবি যে এটা করব, তারপরের মুহূর্তেই মনে করি এটা করব, তারপরের মুহূর্তে মনে করি না এটা করার জায়গায় ওটা করব। উই ক্যান নেভার টেক আ প্রপার ডিসিশন, যেটা আগেও বলেছি, যেটা ওই হ্যামলেটের ব্যাপারেও বলেছিলাম যে হ্যামলেট ডিসিশন নিতে পারছিল না বলে ওর জীবনে ট্র্যাজেডি হয়েছে।
কিন্তু আমাদের জীবনে ট্র্যাজেডি হবে না, আমাদের জীবনটা আরও বেশি প্যাথেটিক হয়ে যাবে। আমরা ফার্ম ডিসিশনস নিতে পারি না, তাই জন্য আমাদের লাইফে বিভিন্ন ধরনের প্রবলেম আছে বা প্রবলেম হবে। আর আমরা যে ডিসিশনটাকে এই মুহূর্তে নিলাম তার পরের মুহূর্তেই সেই ডিসিশনটাকে চেঞ্জও করে দিই। অন্য কেউ আমাদেরকে কিছু বলল যে এটা করলি কেন, এটা না করলে ভালো হতো, তখন আমরা ডিসিশনটাকে চেঞ্জ করি। আবার অন্য কেউ বললো যে না, যেটা করেছিলি সেটাই ঠিক, আমরা আবার ওই ডিসিশনটাকে অ্যাকসেপ্ট করে নিই, আগে যে কাজটা করিনি সেটা করে দিচ্ছি। তো আমাদের নিজেদের কোনো অস্তিত্ব আমরা বুঝতে পারি না। আমাদের যে যেমন করে বলে, মিনিটে মিনিটে আমাদের যত রকমের ডিসিশনস আছে আমরা সেটাকে পাল্টাতে থাকি, আবার সেই আগের জায়গাতেই ফেরত চলে যাই। For I have known them already, known them all, have known the evenings, mornings, afternoons. আমরা মানে প্রুফরক এটা বলছে যে এই ডিসিশনসগুলো আমি অলরেডি জানি, সব কটা ডিসিশনই আমার জানা হয়ে গেছে। ইভিনিংয়ে কী হবে, মর্নিংয়ে কী হবে, আফটারনুনে কী হবে, আমরা সবাই জেনেই বসে আছি যে এই জিনিসগুলোই আমাদের সঙ্গে হতে চলেছে বা এই জিনিসগুলোই আমাদের সঙ্গে হবে। সাথী কেন এই কথাটা বলছে প্রুফরক, যে ফর আই হ্যাভ নোন দেম অল, অলরেডি নোন দেম অল, মানে আমরা যে ডিসিশনসগুলো নেব বা যে রিভিশনসগুলো করব সেগুলো অলরেডি আমাদের জানা আছে। কেন কথাটা বলছে? আমরা কি করে ভবিষ্যৎ কি জানি আমরা সবাই? কারণ আমরা তো কল্পনা করতে পারি যে আমরা যেহেতু যেভাবে এগোচ্ছি জীবনে, তো আমরা একটা রুটিন বা কোনো একটা জিনিসকে ফলো করে এগোচ্ছি যে আমাদের জীবনে এটা ঘটতে পারে। আমি যে এখন যে কাজটা করব সেটার ফলাফল কি হবে সেটা তো আমি বুঝতে পারবো না। ওকে, সৈকত, এনি আদার ভিউ? যে কি করে আমরা জানতে পারছি, যেমন সাথী বলতে চাইছে যে রুটিনটা এতটাই গভীরে আমাদের অস্থিমজ্জায় ঢুকে গেছে যে আমরা অলরেডি জানি যে এটা করলে এটা হবে বা এটা করলে ওটা হবে, বা আমরা অলরেডি জেনে বসে আছি যে আমাদের মানে আমরা অলরেডি আমাদের ডিসিশনস এবং রিভিশনসগুলোকে জানি। এটা আর কোনো মতামত তোমার সৈকত? স্যার মডার্ন ম্যান সব কিছুতে মানে বেশি ভাবে মানে নেগেটিভিটিতে ওভার থিঙ্কিং, ওভার থিঙ্কিং বলে একটা টার্ম আছে, জানো তো? হ্যাঁ, তো এই ওভার থিঙ্কিং করছে মানুষ, যেটা সাথী বলছে সেটাও একদমই ঠিক, যে আমরা রুটিনের এতটাই গোলাম হয়ে গেছি, আমরা রুটিনটাকে এতটাই ডিপলি মেনে নিয়েছি যে আমরা ওটাকেই আমাদের ভবিতব্য মানি। মানে যেটা আগে হয়ে এসছে সেটা এখন হবে এবং ফিউচারেও তাই হবে, এটাই আমরা ভেবে নিয়েছি। যেমন ধরো, আমাদের মধ্যে অনেকেই এটা ভেবে বসে আছে যে আমাদের লাইফে এর থেকে বেশি কিছু পাওয়ার নেই। ধরো তুমি এটা ভাবছো যে না ঠিক আছে, ম্যাক্সিমাম আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি স্কুলে পড়াবো বা আমি কলেজে পড়াবো, কিন্তু এর থেকে বেশি আমি আর কি করতে পারি? কারণ মানে ম্যাক্সিমাম যেটা আমি রিচ করতে পারি সেটা হচ্ছে আমার ক্যারিয়ারের গোল একটা, যে হ্যাঁ আমি এই এই জায়গায় যেতে চাই, আমি কলেজে পড়াতে চাই, আমি স্কুলে পড়াতে চাই, কিন্তু তার থেকে বেশি আর কি হতে পারে? তো আমরা অলরেডি জানি যে এটা ম্যাক্সিমাম। মিনিমাম হতে পারে যে হ্যাঁ টিউশনস পড়ালাম, কিছু চাকরি বাকরি পেলাম না, তো ফাইনালি টিউশন পড়িয়ে দিলাম, তো তাতেই আমার পেট চলে গেল, আমার পেট চলে গেলেই হলো। এই যে এই ডিসিশনস, এই যে এই রিভিশনসগুলো, এইগুলোই আমাদের আগের থেকে জানা থাকে। আমরা সব কিছু রুটিনের মধ্যে করতে চাই, কারণ রুটিনের মধ্যে করলে কি হবে, যে আমার কোনো ভয় থাকবে না। গতানুগতিক কাজগুলো যদি আমি একটা
রোবটের মতন করতে থাকি, তাহলে আমার লাইফে কোনো প্রবলেম হবে না। আমি ইনোভেটিভ কিছু করব না, আমি নতুন কোনো পথ অবলম্বন করব না, আমি নতুন কোনো পন্থা অবলম্বন করব না, তাতে আমার লাইফটা সিকিওর থাকবে। দ্যাট ইজ মডার্ন লাইফ, দ্যাট ইজ দ্য মডার্ন ম্যান। The modern man or the modern woman, the modern person does not want to do anything that can disturb the routine. ঠিক আছে? তারপরে বলছে, I have measured out my life with coffee spoons. এটা একটা ফেমাস লাইন, নট অনলি ইন ইংলিশ লিটারেচার বাট ইন ওয়ার্ল্ড লিটারেচার, অনেক ল্যাঙ্গুয়েজে এটা ট্রান্সলেটও হয়েছে। মানে ট্রিভিয়াল জিনিস দিয়ে সিরিয়াস জিনিসকে দেখা, যেটা রেপ অফ দ্য লকেও তোমরা দেখেছিলে যে মক এপিক যে ব্যাপারটা, কিন্তু এখানে মানে ওই মকারিটা আছে উইদাউট দ্য কমিক ইফেক্ট। ইটস লাইক অ্যান ইরিটেটিং থিং, মানে যেখানে তোমাকে কেউ ভেঙাচ্ছে বা তোমাকে নিয়ে কেউ মজা করছে, কিন্তু সেটাতে তোমার আর হাসি পাচ্ছে না, কিন্তু সেই জিনিসটাকে রিপিট করেই যাচ্ছে, সেই জিনিসটা মরবিড হয়ে যায়, সেই জিনিসটা হাস্যকর আর থাকে না। ইট ডাজ নট স্টে কমিক এনিমোর, ইট বিকামস প্যাথেটিক। অ্যান্ড মেজারিং সামওয়ানস লাইফ উইথ কফি স্পুনস, মানে টুকরো টুকরো যে ফ্র্যাগমেন্টেশনের কথা বলেছিলাম, মডার্ন পোয়েট্রি, মডার্ন লিটারেচার রিফ্লেক্টস দ্য ফ্র্যাগমেন্টেশন দ্যাট হ্যাজ অলরেডি অকার্ড ইন দ্য হিউম্যান সোসাইটি। Because the religion has fallen apart, the First World War and the Second World War, they created a lot of, মানে সেটা তো ফিজিক্যাল ডিসমেম্বারমেন্ট হয়েছিল, মানে ফিজিক্যালি টুকরো টুকরো হয়ে যাচ্ছিল মানুষ, বোম পড়ছে, গুলি খাচ্ছে। তো এই যে স্পুনস দিয়ে, মানে একটা ছোট্ট জিনিস দিয়ে, কফি স্পুন ইজ আ ভেরি স্মল স্পুন, মানে আমার মনে হয় সব থেকে ছোটো স্পুন হচ্ছে কফি স্পুন। তো ওই ছোট্ট জিনিস দিয়ে জীবনের মতন একটা বৃহৎ কনসেপ্টকে মাপাটা ইজ দ্য হলমার্ক অফ মডার্ন লিটারেচার। ট্রিভিয়ালাইজ করা, ছোট করে দেওয়া বড় একটা জিনিসকে, সেটা মডার্ন লিটারেচার করছে। I know the voices dying with a dying fall beneath the music from a farther room, so how should I presume? তো বলছে যে আমি ওই আওয়াজগুলোকে চিনি যেগুলো পাশের রুমের যে গানটা করছে, পাশের রুমে কেউ রেওয়াজ করছে। একসময় আমি দেখতাম, মানে এখন আর সেই চলটা নেই, বিকেল হতে না হতেই, মানে আমি যে পাড়ায় আগে থাকতাম বা বিভিন্ন অন্য পাড়াতেও, মানে যে কোনো বাঙালি পাড়াতে বিকেল হতে না হতেই ছোট বাচ্চারা, স্পেশালি মেয়েরা, গানের রেওয়াজ করতো, গান গাইতো, মানে হারমোনিয়াম, তবলা, কেউ হয়তো নাচ শিখছে, কেউ গান শিখছে, কেউ আঁকা শিখছে। বাট অল দিস থিংস আই ডোন্ট থিঙ্ক এক্সিস্ট এনিমোর। মানে আমি তো আর কোনো বাড়ি থেকে রেওয়াজের আওয়াজ আর শুনতে পাই না, কারণ মানুষ এই ধরনের অ্যাকমপ্লিশমেন্টসগুলোকে না করে, এই ধরনের আর্ট এবং কালচারের সাধনা না করে, মানুষ এখন শুধু নায় সিনেমা দেখছে, নায় রিলস দেখছে, কমার্শিয়াল কিছু একটা করার চেষ্টা করছে। কেউ হয়তো টিউশন পড়তে যাচ্ছে, কারণ টিউশন পড়লে সে বেশি নাম্বার পাবে, বেশি নাম্বার পেলে ভালো চাকরি পাবে। কেউ হয়তো জাস্ট রিলস দেখে সময় কাটাচ্ছে, নিজে গান করছে না। তো দ্যাট ইজ দ্য ডিকে অফ আওয়ার মডার্ন civilization that Eliot is trying to portray here. And I have known the eyes already, known them all, the eyes that fix you in a formulated phrase, and when I am formulated, sprawling on a pin. এ দেখো আবার এই বড় একটা জিনিসকে ছোট একটা আকার দেওয়া। বলছে যে আমি এই চোখগুলোকে আগেই চিনি, এই চোখগুলোকে আগেও আমি দেখেছি, জানি। আর যে চোখগুলো তোমাকে, দ্যাট ফিক্স ইউ ইন আ ফর্মুলেটেড ফ্রেজ। বাইরের জগৎটা আমাদেরকে সবসময় জাজ করে, আর আমরাও অন্য মানুষদেরকে জাজ করি।
আমরা যদি কোনো মহিলা ছোট জামা কাপড় পরে তাহলে তাকে আমরা জাজ করি যে দেখো কত কেমন অসভ্য ছোট জামা কাপড় পরেছে। আবার আমরা মানে মেয়েরা যদি ছোট জামা কাপড় নিজেরা পরে তখন অন্য লোকেরা তাকে জাজ করে। বা কোনো ছেলে যদি অনেক দিন ধরে চাকরি পাচ্ছে না তখন তাকে বলে যে সে কোনো কমমেন নয়, সে কোনো কাজ পারে না, কেন চাকরি পাচ্ছে না। সে যদি তার স্ত্রীকে বেশি ভালোবাসে তাহলে তাকে হেনপেকড বলা হয়। সে যদি তার স্ত্রীকে ভালো না বাসে তাহলে তাকে বদমাইশ বলা হয়, যে সে তার স্ত্রীকে ভালোবাসছে না, অন্য কোথাও অ্যাফেয়ার করছে। মানে মানুষ যা করুক না কেন সেটাতেই সমাজের এক গোষ্ঠী আছে আর কি, তারা সব কিছুতেই সবাইকে জাজ করে। ওই চোখ দিয়ে এমনভাবে দেখবে যেটার ফলে আমরা একটা পার্টিকুলার ওয়েতে, একটা রুটিনে, একটা ফর্মুলাতে কাজ করতে বাধ্য হই, এবং আমাদের যে অস্তিত্ব, আমাদের যে অস্মিতা, সেই জিনিসটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। আমরা জাস্ট একটা মেকানিক্যাল রোবটের মতন কাজ করি, আমাদের স্পিরিট, আমাদের সোল, এগুলো সব মারা যায়। তারপরে বলছে যে ওয়েন আই এম ফর্মুলেটেড, যখন আমাকে এরকম ধরনের ব্রেন ওয়াশ করে দেওয়া হলো, যখন আমাকে একটা রোবটের মধ্যে পরিণত করে দেওয়া হলো, যখন আমার আত্মা, আমার মন, আমার হার্ট আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো, আমাকে একটা ইয়ের মতন পরিণত করা হলো, একটা জম্বির মধ্যে পরিণত করা হলো, তখন আমি কি করছি? স্প্রলিং অন আ পিন। স্প্রল করা মানে হাত পা ছড়িয়ে বসে থাকা বা শুয়ে থাকা। তো একটা পিনের ওপরে, আলপিনের ওপরে কি করে একটা মানুষ হাত পা ছড়িয়ে শুয়ে থাকতে পারে বা বসে থাকতে পারে? তার মানে কি, ম্যাক্রোটাকে মাইক্রো করে দেওয়া হচ্ছে, বৃহৎটাকে তুচ্ছ করে দেওয়া হচ্ছে, সূক্ষ্ম করে দেওয়া হচ্ছে। দ্যাট ইজ আ ওয়ে ইন উইচ মডার্ন পোয়েট্রি কমিউনিকেটস উইথ দ্য রিডার্স, উইথ দ্য অডিয়েন্স। When I am pinned and wriggling on the wall, then how should I begin to spit out all the butt ends of my days and ways, and how should I presume? তো বলছে যখন আমাকে পিন করে দেওয়া হবে একটা দেওয়ালের সঙ্গে, যখন আমাকে আটকে দেওয়া হবে, আমার রোলটাকে ফিক্স করে দেওয়া হবে যে তুমি পুরুষ, তুমি এটাই করবে, তুমি নারী, তুমি এটাই করবে, তুমি বাচ্চা, তুমি এটাই করবে, এর থেকে বাইরে তুমি কিছু করতে পারবে না। যেমন ধরো তোমরা স্টুডেন্ট, তো তোমাদের কাজটা কি? তোমাদের কাজটা মেনলি পড়াশোনা করা, কিন্তু পড়াশোনা করার সঙ্গে সঙ্গে তুমি যদি গান শেখো, নাচ শেখো, বা তুমি যদি বিজনেস করো, তো কেন করতে পারো না? কিন্তু অনেক লোকেই তোমাদেরকে বলবে যে না, একসাথে দুটো কাজ হয় না, আগে পড়াশোনা করে নাও তারপরে এটা করবে, আগে এটা করে নাও তারপরে ওটা করবে, যদি সময় থাকে। বেশিরভাগ সময় দেখা গেছে সময় নেই এবং কেউ কিছু করতেও পারে না। তো তাহলে এরকম অবস্থায় আমরা কি করতে পারি? টু স্পিট আউট অল দ্য বাট এন্ডস অফ মাই ডেজ অ্যান্ড ওয়েজ। কী করে মানে দিনের শেষটাকে, মানে আমরা সবসময় চেষ্টা করি যে যে কাজটা করছি সেটা কত তাড়াতাড়ি শেষ হবে। আমি ভাবছি এই ক্লাসটা কখন শেষ হবে, তোমরাও তাই ভাবছো যে এই ক্লাসটা কখন শেষ হবে, একই জিনিস এতদিন ধরে চলছে, একই ভালো লাগছে না। তোমরা এটাও মনে করছো যে পড়াশোনাটা কবে শেষ হবে, চাকরি বাকরি করবে, বিয়ে থা করবে, বা ঘুরতে যাবে, হোয়াট এভার ইউ আর থিঙ্কিং উইল হ্যাপেন আফটার দ্য এন্ড অফ ইউর এডুকেশন। তো বাট মানে হচ্ছে পশ্চাৎ, পেছন। তো দিনের এবং রাস্তার শেষটায় আমরা স্কিপ করে চলে যেতে চাই, আমরা পুরো প্রসেসটায় যেতে চাই না, আমাদের কাছে সময় নেই বা আমাদের কাছে পেশেন্স নেই। তো এটাই এখানে বলছে যে আমরা সবসময় চেষ্টা করি যে কত তাড়াতাড়ি নিষ্কর্ষে চলে যেতে পারবো, কত তাড়াতাড়ি কনক্লুশনে চলে যেতে পারবো, এইটা আমরা সবসময় আলোচনা করি, এটা আমরা সবসময় ভাবি। আর একবার যদি আমরা কনক্লুশনে চলে গেলাম, একবার যদি আমরা নিষ্কর্ষে চলে গেলাম, তখন আমরা তো আর মানে এটা ভাবতে পারি না যে আবার শুরুটা কি করে করব। শুরু করার আর কোনো জায়গা থাকে না। ভুল কাজগুলোকে ঠিক করার আর কোনো জায়গা থাকে না। And I have known the arms already, known them all.
arms that are braceleted and white and bare, but in the lamplight downed with light brown hair. Is it perfume from a dress that makes me so digress? Arms that lie along a table or wrap around a shawl, and should I then presume, and how should I begin? তো এইখানে একটা পার্টিকুলার মানুষের কথা বলছে, একজন মহিলার কথা বলছে, বা আমাদের যাদের, আমরা যারা রিলেশনশিপে যাই, আমরা যারা ভালোবাসা করছি বা করি, আমাদের ভালোবাসার মধ্যে, আমাদের রিলেশনশিপের মধ্যে অনেক সময় একটা একঘেয়েই চলে আসে। আমরা আর অতটা সেই মানুষটার প্রতি আর আমাদের নতুনত্ব কিছু থাকে না। আমরা সবসময় নতুনত্ব চাই, কিন্তু প্রুফরকও ওই আর্মস, মানে ওই হাতটাকে চিনে গেছে, ওই আওয়াজটাকে চিনে গেছে, ওই চোখগুলোকে চিনে গেছে, যেগুলো ওর হয়তো ভালোবাসার লোকের কারুর, কিন্তু তার কাছে ওই জিনিসটা নতুনত্ব কিছু নেই, সেটাও একটা ফর্মুলার মতন হয়ে গেছে। হাতে একটা ব্রেসলেট আছে, হাতটা হোয়াইট, নট ফেয়ার। Whiteness is a term that is associated with disease in the western culture. আমাদেরও এখানে হাতে শ্বেতি হওয়াটা, আমরা কিন্তু সেটাকে খারাপ চোখেই দেখি। আমরা মনে করি যে এটা কোনো রোগ, মানে শ্বেতিটা অ্যাকচুয়ালি একটা রোগ, মেলানিনটা শেষ হয়ে যায়, মেলানিনটা কম হয়ে যায়। কিন্তু সাদা হয়ে যাওয়া, ফ্যাকাশে হয়ে যাওয়াটা কিন্তু আমাদের কালচারেও একটা রোগের পরিচয়। লালটুস থাকা, মানে আমাদের গায়ের রং কালো হলেও, আমাদের গায়ের রং ব্রাউন হলেও, আমাদের একটা চেহারাতে একটা গ্লো থাকে, একটা লালচে ব্যাপার থাকে। কিন্তু সেটা যদি ফ্যাকাশে হয়ে যায়, রক্তশূন্যতা হয়, তাহলেও কিন্তু সেটাকে ভালো, মানে ইট ইজ নট আ সিম্বল অফ গুড হেলথ। তো এইখানে এই হাতটা, যদিও তার হাতে একটা ব্রেসলেট আছে, কিন্তু আর কিছু নেই, বেয়ার, ফাঁকা, হোয়াইট, ফ্যাকাশে, ডিজিজড। আর ল্যাম্প লাইটে কিছু লাইট ব্রাউন হেয়ারও দেখা যাচ্ছে। মানে যখন স্ক্রুটিনি করা হবে, যখন ইন্টারোগেট করা হবে, যখন চেক করা হবে, তখন দেখা যাবে যে যেটা হোয়াইট এবং বেয়ার লাগছিল, সেটাও কিন্তু সেটার মধ্যে কিছু হেয়ার, কিছু অন্য রকমের এলিমেন্ট কিছু রয়েছে আর কি। যাই হোক, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে ও একটা পারফিউম, মানে প্রুফরক একটা পারফিউম পাচ্ছে কোনো একটা মহিলার, সেই পারফিউমটা পেয়ে সে ডাইগ্রেস করছে, মানে যেটা বলছিল তার থেকে সরে গিয়ে অন্য কিছু বলতে শুরু করেছে। ডাইগ্রেশন মানে হচ্ছে পথ থেকে সরে যাওয়া, যে পথটা বা যে কাজটা আমি করছিলাম সেই কাজটাকে না করে অন্য কিছু একটা কাজে আবার নিজেকে লিপ্ত করা, সেইটাকে আমরা ডাইগ্রেস বলি। তো ওই পারফিউমটা শুঁকে ও অন্য কিছু বলতে শুরু করেছে, অন্য কিছু ভাবতে শুরু করেছে। আবার ওই টেবিলে চলে আসছে, টেবিলে কোন হাতটা একটা টেবিলের ওপর রয়েছে, কোনটা একটা শল জড়াচ্ছে, এইগুলোর পেছনেও চলে গেছে। আবার এই যে ফ্র্যাগমেন্টেশনের ব্যাপারটা আবার এখানে আসছে, যে হাতটাকেই শুধু রিপ্রেজেন্ট করা হচ্ছে, নট দ্য এন্টায়ার বডি পার্ট। হাতটা একটা মানে বডি পার্ট আর কি। তো সেইটাই বলছে যে হাতটাকে এরকম, মানে হাতটাকে রেফার করা হচ্ছে, হাতটাকে বলা হচ্ছে যে হাতটার ওপরে জোর দেওয়া হচ্ছে আর কি। Shall I say I have gone at dusk through narrow streets and watched the smoke that rises from the pipes of lonely men in shirt sleeves leaning out of windows? তো বলছে যে আমার কাছে বলার কি আছে, আমার কাছে বলার নতুনত্ব কিছুই নেই।
এই পুরনো শহর, এই একঘেয়েই জীবন, এইটাই আমার কাছে বলার আছে। এবং এই যে বলাটা কি বলছে যে সরু সরু রাস্তা দিয়ে সন্ধেবেলা ঘোরা, চিমনিগুলো থেকে, পাইপগুলো থেকে স্মোক বেরিয়ে আসছে সেটা বলা, আর একাকিত্ব মানুষগুলো যারা দরজা জানলা দিয়ে মুখ বাড়িয়ে রয়েছে তাদের ব্যাপারে বলা। তোমরা যদি কলকাতা শহরে আসো, দেখো, তাহলে দেখবে যে অনেক সময় অনেক লোক চুপচাপ একটা ইয়েতে দাঁড়িয়ে রয়েছে, একটা দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, জানলার সামনে দাঁড়িয়ে রয়েছে, তাদের মুখে একটা উদাসীন ভাব, তাদের কোনো তাপ উত্তাপ নেই, তাদের কোনো কোনো এক্সপ্রেশন নেই, এক্সপ্রেশনলেস ফেস নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। তাদের আশেপাশে কেউ নেই, তারা কারোর সাথে কথা বলছে না, তারা বাইরে রাস্তাঘাটে যে গাড়ি চলাচল করছে বা মানুষ হাঁটাচলা করছে শুধু তাদের দিকেই তাকিয়ে আছে। We will feel as if these people are like statues. They do not they don't do anything, just দাঁড়িয়ে থাকে। তো মডার্ন লাইফ ইজ অল অ্যাবাউট দিস মিনিংলেসনেস। জানলার সামনে দাঁড়িয়ে রয়েছে, কোনো কাজ নেই, কোনো তাদের সঙ্গে কোনো বন্ধু বান্ধব নেই, তারা একাকিত্ব এবং meaninglessness and loneliness. These are the two most used or two most understood terms in modern poetry. I should have been a pair of ragged claws scuttling across the floors of silent seas. এবারও নিজেকে বলছে যে আমার ভালো হতো যদি আমি ক্লজ হতাম, এখানে একটা থাবা হতাম, এখানে একটা সিনেকডকি ব্যবহার করা হচ্ছে, মানে কোনো একটা জন্তু হতাম যে স্তব্ধ সমুদ্রের যে ফ্লোরটা, যে মাটিটা, সেটার ওপর স্কাটল করতাম। মানে স্কাটল করা মানে খিড়কির খিড়কির করে চলে যাওয়া, যেমন ইঁদুর বা দেখবে কোনো মাছ যেভাবে খুব স্পিডে চলে যায় সেটাকে স্কাটলিং বলা হচ্ছে। মানে ওখানে গিয়ে হয়তো ও শান্তি পেত, সমুদ্রের মধ্যে গিয়ে ও শান্তি পেত, সমুদ্রের যে প্রশান্তিটা সেটা ওকে শান্তি প্রদান করতে পারতো, সেটা ও উইশ করছে, ইম্যাজিন করছে। And the afternoon, the evening sleeps so peacefully, smoothed by long fingers asleep, tired, or it malingers, stretched on the floor here beside you and me. এখানে একটা কম্প্যারিজন করছে, এখানে একটা মেটাফার ব্যবহার করছে আফটারনুনের সাথে, ইভিনিং এর সাথে একটা অ্যানিমালের। যেমন একটা কুকুর বা বেড়াল গুটিসুটি মেরে শুয়ে থাকে, যখন আমরা তাদের মাথায় হাত বুলিয়ে দিই, তো সেই হাত বোলানো বা সেই আদরের ঠেলায় সে ঘুমিয়ে পড়ে। আফটারনুন ইভিনিং সে ঘুমোতে থাকে, মাটির ওপরে স্ট্রেচ করে ঘুমোয়। Should I, after tea and cakes and ices, have the strength to force the moment to its crises? তো বলছে যে মানে এই যে ট্রিভিয়াল আর সিরিয়াস আবার একবার ইউনাইট করে দিল, আবার একবার ইকুয়েট করে দিল, অ্যাড করে দিল, একই সেন্টেন্সে রিপ্রেজেন্ট করছে। এটাকে বলা যেতে পারে অ্যান্টি ক্লাইম্যাক্স। যে চা খাওয়ার পরে, কেক খাওয়ার পরে, একটু ঠান্ডা জল খাওয়ার পরে আমি কি এরকম করতে পারি যে কোনো একটা অদ্ভুত কিছু একটা করে ফেললাম, কোনো একটা ডেয়ারিং কিছু একটা করে ফেললাম, যেটাতে আমার জীবনটা একটা অন্য টার্ন নিল, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, এরকম কি কিছু করে ফেলতে পারি? এটা প্রশ্ন করছে। এটা অফকোর্স একটা রেটরিক্যাল কোয়েশ্চেন, ও করতে পারবে না। But though I have wept and fasted, wept and prayed, though I have seen my head grown slightly bald, brought in upon a platter. তো ও এলিয়েট ইজ আ রিলিজিয়াস পার্সন, আগেই আমি বলেছিলাম যে হি ইজ আ রিলিজিয়াস পার্সন। তো ও ভগবানের সামনে কাঁদতো, প্রে করতো, ফাস্টিং করতো, উপোস হয়ে থাকতো,
যদিও এটা দেখেছে যে ওর মাথাটা টাক টাক মাথা একটা প্ল্যাটার, একটা প্লেটের ওপর সাজিয়ে আনা হয়েছে। আই গেস দিস ইজ আ রেফারেন্স টু ম্যাকবেথ, যেখানে ম্যাকবেথ হ্যাড সিন হেডস, 7 হেডস, যেটা ওই উইচেসগুলো ওকে ওই ভিশনটা, ওই হ্যালুসিনেশনটা দেখিয়েছিল আর কি। তাও বলছে, আই অ্যাম নো প্রফেট অ্যান্ড হিয়ার্স নো গ্রেট ম্যাটার, I have seen the moment of my greatness flicker, and I have seen the eternal footman hold my coat and snicker, and in short I was afraid. তো এইসব গন্ডগোল হওয়ার পরে, এইসব গন্ডগোল করার পরে ওর মনে হয়েছে, ওর এটা ফিল হয়েছে যে ও অ্যাকচুয়ালি খুব ভয় পেয়ে গেছে। ও যেটাও বলছিল যে ডু আই ডেয়ার, আমার কি সেই ক্ষমতা আছে কিছু একটা করার, কিছু একটা নতুন কিছু করার? এখনও অ্যাগ্রি করছে যে না, ওর সেই ক্ষমতা নেই, ও ভয় পেয়ে গেছে। না, কারণও কি দেখেছে যে ইটার্নাল ফুটম্যান মানে মৃত্যুর সিম্বল এখানে, তার কোটটা এবং তার স্নিকার, তার পাজামাটা ধরে বসে আছে, বা পাজামাটাকে নিয়ে রেডি করে বসে আছে, যে যে কোনো মুহূর্তেই মৃত্যু তাকে নিয়ে চলে যেতে পারে, আর চলে যাবে, এটা বলছে আর and would it have been worth it after all, after the cups, the marmalade এক ধরনের কেক, the tea, among the porcelain, among some talk of you and me, would it have been worthwhile to have bitten off the matter with a smile, to have squeezed the universe into a ball, to roll it towards some overwhelming question? তো বলছে যে এত কিছু করার পর এই জিনিসগুলো কি করার আর কোনো প্রয়োজন ছিল? কি কি জিনিস করার প্রয়োজন ছিল, বা কি কি জিনিস করাও যেত, নাও করা যেত, যে আমরা ইউনিভার্সটাকে স্কুইজ করে দিতাম, যেটা ওই মেটাফিজিক্যাল একটা ব্যাপার আসছে এখানে। মেটাফিজিক্যাল পোয়েট্রিতে আমরা দেখতাম যে দ্য ম্যাক্রোকসমিক হ্যাজ বিন ব্রট ডাউন ইনটু আ মাইক্রোকসমিক কনসেপ্ট, মানে বড়টাকে ছোট করে দেওয়া বা ছোটটাকে বড় করা। আর মডার্ন পোয়েট্রিতে, মডার্ন মেটাফিজিক্সে সেটা উল্টো হচ্ছে। T.S. Eliot also talked about the metaphysical poets like John Donne and Andrew Marvell. তো ওদের হয়তো মকারি করে বা ওদেরকে রেফারেন্স নিয়ে, ওদের মকারি না হোক, ওদের ব্যাপারে মানে একটা রেফারেন্স দিয়ে এই কথাটা বলছে আর কি, যে আমরা, আমাদের মধ্যে কি সেই ক্ষমতা আছে, আমরা কি সেটা করতে পারি, যেখানে আমরা ইউনিভার্সটাকে একটা কোয়েশ্চেনের মধ্যে আনতে পারি, মানে একটা আমরা প্রশ্ন করতে শুরু করতে পারি, এটা কি সম্ভব, এটা কি করা যেতে পারে? তো সেইটাই আবার এটাও মানে রেটরিক্যাল কোয়েশ্চেন, যে না, সেটা করা যেতে পারে না, আমরা সেটা করতে পারবো না, কারণ আমরা কমন পিপল, আমরা এসব কিছুই কোনোদিনও করতে পারবো না। To say I am Lazarus, come from the dead, এটা ল্যাজারাস বলতে এটা একটা বিবলিক্যাল স্টোরি। ল্যাজারাস বলে একজন ব্যক্তি ছিল, সে মারা গেছিল, তাকে জিসাস মৃত্যু থেকে ফেরত নিয়ে আসে, জীবন্ত লোকে ফেরত নিয়ে আসে। তো সেটা রেফারেন্স এখানে বলছে যে কাম ব্যাক টু টেল ইউ অল, আই শ্যাল টেল ইউ অল। তো যে মারা গেছে সে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স তার কাছে আছে, সে অনেক কিছু জানে, সে অনেক কিছু বুঝতে পারে, তো সেইগুলো এসে, সেই সত্যগুলো এসে তোমাদেরকে বলে দিতাম। আবার দেখো, এই লাইনটা ওই এপিগ্রাফের লাইনের সাথে ম্যাচ করে যাচ্ছে, কারণ এই এপিগ্রাফের লাইনটাও এটাই বলা, দান্তের ইনফার্নো থেকে নেওয়া, যে আমরা মরে যাওয়ার পরে আমাদের আর কোনো জ্ঞান থাকে না, মরে যাওয়ার পরে আমরা ফিরে এসে আর বলতে পারি না যে মৃত্যুর পরে কি হয়েছিল। এটা একটা বিরাট ফিলোসফিক্যাল কোয়েশ্চেন, এটা
অনেক ফিলোসফাররাই আনসার করার চেষ্টা করেছে, সায়েন্স চেষ্টা করছে আনসার করার, যে মৃত্যুর পরে কি হয়। অনেকে বলছে আমাদের নাকি একটা গ্লো থাকে, সেটা মৃত্যুর পরে চলে যায়। অনেকে অনেক রকম কিছু বলছে, কিন্তু মৃত্যুর গাল থেকে কেউ ফেরত আসেনি, তাই জন্য কিছু সে বলতেও পারবে না। ল্যাজারাস ইজ আ স্টোরি, ইটস নট রিয়েল। If one settling a pillow by her head should say, "This is not what I meant at all, this is not it at all." তো আমরা যদি এরকম বলতে পারতাম যে আমাদের আসল যে মিনিংটা, আমরা অ্যাকচুয়ালি কি বলতে চাইছি, সেটা যদি সহজ ভাষায় বলতে পারতাম, তাহলে আমাদের জীবনটা এতটা কমপ্লিকেটেড হতো না। আমরা বলি এক, এবং আমাদের সামনে যারা থাকে, আমাদের প্রিয়জনরাও হয়তো, বা আমাদের সাথে যারা ডেলি বেসিসে ডিল করছে, তারাও আমাদেরকে ভুল বোঝে। আর আমরা এটা বুঝিয়ে বলতে পারি না যে অ্যাকচুয়ালি আমরা কি বলতে চেয়েছিলাম। অ্যান্ড দ্যাট ইজ অলসো আ মডার্ন প্রবলেম। মানে ইন মডার্ন লাইফ আওয়ার কমিউনিকেশনস, যদিও মিনস অফ কমিউনিকেশন আমাদের অনেক বেশি হয়ে গেছে, কিন্তু এই মিনস অফ কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের প্রবলেমসগুলো বেশি হয়ে গেছে। আমরা যত বেশি কথা বলছি তত বেশি ভুল বুঝছি একে অপরকে। আগে একে অপরের সঙ্গে, মানে লং ডিস্টেন্স যারা আর কি, তাদের সাথে চিঠিতে আলাপ আলোচনা হতো, চিঠিতে কথা হতো, কিন্তু এখন আমরা ফোনে কথা বলি, মেসেজ করি, এবং ততই বেশি আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং বেড়ে গেছে। আগে এতটা মিসআন্ডারস্ট্যান্ডিং লোকের মধ্যে ছিল না, মানে চিঠির মাধ্যমে হোক বা সরাসরি কথার মাধ্যমে হোক। আমরা এই কথাটা অনেক সময়ই বলি যে আমরা হোয়াটসঅ্যাপে টোনটা বুঝতে পারি না। তো সেটা ঠিকই, আমরা সত্যি হোয়াটসঅ্যাপের টোন বুঝতে পারি না, তো তাই জন্য আমাদের মিসকমিউনিকেশন হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। তো এটাও একটা মডার্ন ফিচার আর কি। And would it have been worth it after all? Would it have been worthwhile after the sunsets and the dooryards and the sprinkled streets? After the novels, after the teacups, after the skirts that trail along the floor? And this, and so much more. It is impossible to say just what I mean. But if a magic lantern threw the nerves in patterns on a screen, would it have been worthwhile if one, settling a pillow or throwing off a shawl and turning toward the window, should say, "That is not it at all, that is not what I meant at all." এই আবার একই জিনিসটাকে রিপিট করছে, যে আমরা এত কিছু করি, এত কিছু ট্রিভিয়াল জিনিসগুলো করি, সানসেট দেখি, ডোরইয়ার্ড দেখি, জলে মানে রাস্তায় জল ছেটানো দেখি, যে দোকানের লোকেরা অনেক সময় জল ছেটায়। সন্ধেবেলা ল্যান্টার্ন, মানে যেটা ওই অনেকের বাড়িতে সাজানোর জন্য জিনিস থাকে, পেপার ল্যান্টার্ন, ওটার মধ্যে অনেক প্যাটার্নস দেওয়ালের মধ্যে পড়ে, সেটা যখন দেখি তখন এগুলোর মানেটা কি সেটা আমরা কিছুই বুঝতে পারি না। আর এটাও বলতে পারি না যে আমরা অ্যাকচুয়ালি বলতেটা কি চাইছি। ল্যাক অফ কমিউনিকেশন ইজ সামথিং that is very common in modern life. No, I am not Prince Hamlet, nor was meant to be. Am an attendant lord, one that will do to swell a progress, start a scene or two. Advise the prince, no doubt, an easy tool, differential, glad to be of use. Politic, cautious and meticulous, full of high sentence, but a bit obtuse. At times indeed almost ridiculous, almost at times the fool. তো এখানে মডার্ন ম্যানের পরিচয়টা কি? মডার্ন ম্যান ইজ নট দ্য মেন ক্যারেক্টার, মডার্ন ম্যান ইজ সাম সাইড ক্যারেক্টার। আমরা সবাই সাইড ক্যারেক্টার, আমরা কেউই আমাদের একে অপরের জীবনে, একে অপরের লাইফে আমরা মেন ক্যারেক্টার, লিড ক্যারেক্টার রোল প্লে করি না। আমরা সবসময় একটা সাইড ক্যারেক্টার প্লে করি, যেটার থাকলেও হয় আবার না থাকলেও হয়। তো আমাদের অ্যাকচুয়ালি কোনো কাজ নেই, মানে আমাদের অ্যাকচুয়ালি কোনো গুরুত্ব নেই
এটাইও বলতে চাইছে যে আমরা একটা সিনটাকে শুরু করতে পারি, একটুখানি জিনিসটাকে অ্যাড করতে পারি, আমরা প্রিন্স মানে যে মেন ক্যারেক্টার তাকে আমরা অ্যাডভাইস দিতে পারি, আমরা সবসময় ডিপ্লোম্যাটিক থাকি, এমন কোনো কথা বলি না যেটা আমাদেরকে কোনো ধরনের কোনো সমস্যায় ফেলতে পারে, আমরা এমন কিছু কাজ করি না যেটাতে আমাদের মনে হয় যে আমাদের কোনো প্রবলেম হতে পারে। তো এই ধরনের জিনিসগুলো ডিফাইন করছে যে আমরা অ্যাকচুয়ালি কে। আমরা অনেক বড় বড় কথা বলি, ফুল অফ হাই সেন্টেন্স, কিন্তু আবার কি বলতে চাই সেটাও আমরা বোঝাতে পারি না। আবার অনেক সময় ওই এলিজাবেথেন ফুল, যেটা শেক্সপিয়ারিয়ান ফুল, সেটাও আমরা হয়ে যাই। I grow old, I shall wear the bottoms of my trousers rolled. যখন বুড়ো হয়ে যাব, তখন হাইটটা কমে যাবে, ঝুঁকে যাব, তখন আমি কি করব, আমার যে ট্রাউজার, আমার প্যান্টের যে তলাটা, সেটাকে গুটিয়ে পরব। Shall I part my hair behind? Do I dare to eat a peach? I shall wear white flannel trousers and walk upon the beach. I have heard the mermaids singing each to each. এগুলো সবই ট্রিভিয়াল জিনিস। আমরা অনেক সময় এই সব জিনিসগুলোকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করি, যেটা ওভার থিঙ্কিং, যেটা সৈকত বলছিল, যে মানে যা আছে সেটাকে নিয়েও ভাবি, যা নেই সেটাকে নিয়েও ভাবি, যেটা খুবই একটা সামান্য জিনিস, যে আজকে আমি কি জামা পরবো, আজকে আমি কি প্যান্ট পরবো, এইগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করাটাও একটা সময় নষ্ট করা আর কি বলা যেতে পারে। তো এই সময় নষ্টটা করতে আমরা সবাই খুবই পছন্দ করি, আর আমরা আমাদের এটাই মেন কাজ, সময় নষ্ট করা এইসব ছোটোখাটো জিনিসগুলোকে ভেবে ভেবে। বিচে হাঁটাটা একটা, মানে যাদের বাড়ির কাছে বিচ আছে, যাদের ঘরের কাছে বিচ আছে, তাদের ওখান থেকে হাঁটাটা একটা ডেলি ব্যাপার, একটা কমন ব্যাপার। সেইটাকে একটা কবিতার মধ্যে একটা ডিক্লারেশনের মতন করে বলাটাই হচ্ছে মডার্ন পোয়েট্রির মূল রূপ, মডার্ন পোয়েট্রির মূল কাজ। ট্রিভিয়ালাইজিং দ্য ইম্পর্ট্যান্ট, মেকিং দ্য ইম্পর্ট্যান্ট ট্রিভিয়াল। যেটা ইম্পর্ট্যান্ট সেটাকে ট্রিভিয়ালাইজ করা, যেটা ইম্পর্ট্যান্ট নয় সেটাকেই বেশি করে দেখানো। আমাদের জীবনেও তাই। আমরা মানে ফেক নিউজ, আমরা স্পোর্টস, মানে সব রকমের স্পোর্টস নয়, ক্রিকেট বা এরকম ধরনের গ্ল্যামারাস জিনিসগুলোকে বেশি গুরুত্ব দিই, নট দ্য থিংস দ্যাট রিয়েলি ম্যাটার। তো এটাকেই স্যাটারাইজ করা হচ্ছে এই কবিতার মাধ্যমে। Mermaids, as you know, is a mythical creature. It's a magical creature, মানে half human, half fish. তো তারা গান করে এরকম মনে করা হয়। তো এখানে একটা ওই ম্যাজিক রিয়েলিজমের ব্যাপারও আনছে এলিয়েট আর কি, যেন মানে প্রুফরক বলছে যে আমি মারমেডসদেরকেও শুনেছি একে অপরের সাথে গান করতে। আই ডু নট থিঙ্ক দে উইল সিং টু মি, কিন্তু ওরা একে অপরের সঙ্গে গান করতেই পারে, কিন্তু আমার সঙ্গে ওরা আর গান করবে না। কেন করবে না? কারণ Prufrock is a modern man, he is insignificant and he does not have the quality to, মানে ওর এমন কোনো পার্সোনালিটি নেই, ওর এমন কোনো কোয়ালিটি নেই যে ওর জন্য কেউ গান করবে। I have seen them riding seaward on the waves, combing the white hair of the waves blown back. When the wind blows the water white and black, we have lingered in the chambers of the sea by seagulls wreathed with seaweed red and brown, till human voices wake us and we drown. তো এই মারমেডের কথা দিয়ে কবিতাটা শেষ হচ্ছে, যে আমি ওদেরকে দেখেছিলাম যে ওরা ঢেউয়ের ওপর চেপে সমুদ্রের দিকে চলে যাচ্ছে, সি ওয়ার্ড চলে যাচ্ছে, ওয়েভসের ওপরে যে ফ্রথটা থাকে, হোয়াইট বাবলসগুলো থাকে, সেগুলোকে তারা খুঁজছে। যখন উইন্ড ব্লো করে, যখন জলটা সাদা কালো হতে থাকে, রং বদলাতে থাকে, দিনের আলো রাত্রিরের অন্ধকারের মধ্যে ওয়েভসগুলোর রং চেঞ্জ হয়ে যায়, তখনও ওই জলের তলায় হয়তো আমরা থাকবো, হয়তো আমরা ছিলাম। উই হ্যাভ লিঙ্গার্ড ইন দ্য চেম্বার্স অফ দ্য সি। আর ওইখানে আমরা সি গার্লসদের দেখেছিলাম
রিডড মানে গার্ল্যান্ডেড মালা পরা সিউইড, জলের তলায় যে উদ্ভিদগুলো জন্মায় সেগুলো দিয়ে, যেগুলোর রং লাল এবং ব্রাউন। ততক্ষণ আমরা ওই একটা স্থিতিশীল ছিলাম, ততক্ষণ আমরা সব কিছু ভুলেছিলাম যতক্ষণ না হিউম্যান ভয়েসেস ওয়েক আস, মানুষের আনাগোনা শুরু হলো আর আমরা আবার ডুবে গেলাম, ড্রাউন হয়ে গেলাম। মানে সি, এখানে সি এর যে সিম্বলটা, এটা অ্যাকচুয়ালি সিম্বলাইজ করছে সামথিং দ্যাট ইজ সুদিং, সামথিং দ্যাট ইজ সামথিং দ্যাট টেকস অ্যাওয়ে দ্য পেন, কিছুক্ষণের জন্য পেনটাকে ভুলে যাওয়ার একটা উপায়। আর ড্রাউনিংটা এখানে মানে, ড্রাউনিং আমরা পছন্দ করব না কারণ আমরা মারা যাব, কিন্তু ড্রাউনিংয়ের মানেটা এইখানে উল্টো। এখানে মানেটা হচ্ছে যে এই মানুষের তৈরি করা মানে মানব সমুদ্রের মধ্যে আবার ঢুকে যাওয়া, যেটাতে আমাদের ইরিটেশন হয়, যেটাতে আমাদের মেন্টাল স্ট্রেস হয়, মেন্টাল প্রেশার হয়, সেই জিনিসগুলোতে আবার ডুবে যাওয়া, সেই জিনিসগুলোতে আবার ঢুকে যাওয়া। ওকে, so let us stop here today.